রাত যতই গভীর হতে থাকে ততই যেন বাড়তে থাকে এই গ্রামটির রহস্য। গ্রামটির নাম ড্যান্সিং ভিলেজ বা নৃত্যের গ্রাম। এই গ্রামটির অবস্থান পূর্ব ইন্দোনেশিয়ায়। গ্রামটিকে ঘিরে এখনো মানুষের মাঝে রয়েছে অনেক রকমের মিথ। শত শত বছর আগে এই গ্রামে একজন নর্তকী ছিল যে কিনা শয়তানের পূজা করত। এজন্য গ্রামবাসীরা তাকে নির্মমভাবে হত্যা করে। তারপর থেকেই এই গ্রামটি অভিশপ্ত হয়ে যায়। গ্রামের বাসিন্দারা শয়তানের অভিশাপ থেকে বাঁচার জন্য প্রতি পূর্ণিমার রাতে এক বিশেষ ধরনের নৃত্যের অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে অংশগ্রহণ করে গ্রামের সবচেয়ে কম বয়সী সুন্দরী তরুণীরা। এদের মধ্য থেকে শয়তান যাকে পছন্দ করে তাকেই বলি দেওয়া হয়। আর এই রীতি চলে আসছে বছরের পর বছর ধরে। আজকের গল্পটা সম্পূর্ণ সত্য ঘটনার উপর নির্মিত। বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2024 সালে রিলিজ পাওয়া ইন্দোনেশিয়ান হরর মুভি ড্যান্সিং ভিলেজ দ্য কার্স বিগিনস। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। তো গল্পটি শুরু হয় 1955 সালের দিকে। শহর থেকে অনেক দূরে ইন্দোনেশিয়ার একটি প্রত্যন্ত গ্রাম যার নাম ড্যান্সিং ভিলেজ। এই গ্রামটির একটা বিশেষত্ব হলো গ্রামটি অন্য সকল গ্রামের থেকে আলাদা, যেখানে প্রতি পূর্ণিমার রাতে এক বিশেষ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রামের যুবতী মেয়েরা সারা রাত ভর নাচতে থাকে, আর এই মেয়েগুলোকে এক বিশেষ ধরনের পদ্ধতিতে বাছাই করা হয়, যা মূলত করা হয় সেই বনের দেবতাকে খুশি করার জন্য। শত শত বছর ধরে গ্রামবাসীরা নিজেদেরকে এবং এই গ্রামটিকে অভিশাপের কবল থেকে বাঁচানোর জন্যই এই বিশেষ রিচুয়ালটি পালন করে আসছে। যেই মেয়েগুলো সেখানে নৃত্য পরিবেশন করছিল, হঠাৎ করেই তারা এক এক করে জ্ঞান হারাতে শুরু করে, আর তখন পাশ থেকে কিছু লোক এসে তাদেরকে সাদা কাপড়ে ঢেকে দেয়। আর এই অনুষ্ঠানটি পরিচালনা করছিল সেই গ্রামেরই একজন বয়োজ্যেষ্ঠ মহিলা, যার নাম ছিল পুত্রী। হঠাৎ মেয়েগুলোর এমন অবস্থা দেখে পুত্রী অনেক ভয় পেয়ে যায়। সে বুঝতে পেরেছিল যে এখানে বড় ধরনের কোনো সমস্যা হয়েছে। পুত্রী তখন দেরি না করে সেখানে থাকা একটি গয়নার বাক্স হাতে নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে দৌড়াতে থাকে, আর জঙ্গলের মাঝে আগে থেকেই দুজন লোক তার জন্য অপেক্ষা করছিল। পুত্রী একটি মেয়ের হাতে সেই বাক্সটি তুলে দেয়, আর এই মেয়েটির নাম ছিল ইংরি। সে মূলত পুত্রীর এই মেয়ে। পুত্রী তাকে বলে দ্রুত বাক্সটি হাতে নিয়ে গ্রাম থেকে বেরিয়ে যেতে। সে তার মেয়েকে আরও বলে সে যেন আর কখনোই এই গ্রামে ফিরে না আসে। নিজের মা আর গ্রামকে ছেড়ে যেতে ইংরির অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তার আর কিছুই করার ছিল না, কারণ নিজেকে আর গ্রামবাসীকে এই অভিশাপ থেকে বাঁচাতে হলে তাকে এটা করতেই হবে। তাই সে ওই বাক্সটি হাতে নিয়ে জঙ্গলের রাস্তা ধরে দৌড়াতে থাকে। তার সঙ্গে তখন বুয়ত নামের একজন লোক ছিল। কিছুদূর যাওয়ার পর বুয়ত বুঝতে পারে যে তাদের পেছনে অদৃশ্য কোনো শক্তি তাদেরকে তাড়া করছে। তাই সে ইংরিকে বলে পেছনে যাই হোক না কেন সে যেন ফিরে না তাকায়। বুয়েতের কথা মতো ইংরি তখন একা একাই ছুটতে থাকে জঙ্গলের রাস্তা ধরে, আর বুয়েত সেখানেই দাঁড়িয়ে পড়ে পরিস্থিতি মোকাবেলা করার জন্য। একটা সময় ইংরি হোঁচট খেয়ে জঙ্গলের মাঝে পড়ে যায়। তখন তার হাতে থাকা বাক্সটিও খুলে যায়। বাক্সটির ভেতরে ছিল একটি বালা, যেটা দেখতে ছিল অনেকটা সাপের মতো। ইংরি তখন দ্রুত আবার সেই বালাটিকে বাক্সের মধ্যে ভরে ফেলে। এমন সময় কেউ একজন পেছন থেকে তাকে ডাকে। ইংরি তখন মারাত্মক ভয় পেয়ে যায়। সে দেখতে পায় এক নারী মূর্তি এসে তাকে বলছে বাক্সটি ফিরিয়ে দিতে। ইংরি তখন ওই মহিলাটিকে বাক্সটি দিতে অস্বীকৃতি জানায় এবং সে উঠে আবারও দৌড়াতে শুরু করে। তখন পেছন থেকে সেই রহস্যময় মহিলাটি বারবার চিৎকার করে বলছিল সেই বাক্সটি ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু ইংরি শেষমেশ গ্রামের বর্ডার পার হয়ে চলে যেতে সক্ষম হয়েছিল। এই ঘটনার পরে কেটে যায় দীর্ঘ 25 বছর। 1980 সালের দিকে শহর থেকে 3 বন্ধু আসে গ্রামটির রহস্য উন্মোচন করার জন্য। এদের নাম ছিল মিলা, ইউদা আর আরায়া। 3 বন্ধু মিলে সেই গ্রামের একটি নিকটবর্তী শহরে এসে পৌঁছায়। তাদের পরিকল্পনা ছিল যে স্থানীয় কারো সাহায্য নিয়ে তারা সেই গ্রামটিকে খুঁজে বের করবে। গাড়ি থেকে নামার পর আরায়া তার বন্ধু জিতোর সঙ্গে দেখা করে। জিতো এই শহরেই থাকে। আরায়া আর ইউদা কিছুটা সামনে এগিয়ে যায় জিতোর সঙ্গে কথা বলার জন্য। এই সুযোগে মিলা বাজারের ভেতর ঢোকে। সে বাজারটিকে ঘুরে দেখছিল। এমন সময় তার কানে ধূপধাপ শব্দ আসতে থাকে। মিলা সেই শব্দটিকে অনুসরণ করে বাজারের পেছনে থাকা একটি পরিত্যক্ত গলিতে চলে যায়, যেখানকার পরিবেশটা ছিল ভীষণ নিরিবিলি আর ভৌতিক। মিলা সেখানে গিয়ে দেখতে পায় মাঝবয়সী এক মহিলা জোরে জোরে মাংস কোপাচ্ছে, আর কর্কশ কণ্ঠে তাকে বারবার সতর্ক করে বলছিল সে যেন ওই গ্রামে না যায়। এই কথাগুলো শোনার পর মিলা অনেক ভয় পেয়ে যায়। সে তখন অন্য একটি ঘোরের মধ্যে চলে যায়। কিছুক্ষণ পর মিলাকে খুঁজতে খুঁজতে সেখানে ইউদা আর আরায়া চলে আসে। তারা বুঝতে পারে যে মিলা কিছু একটা দেখে অনেক ভয় পেয়েছে। মিলা যখনই এই ব্যাপারে তার বন্ধুদের কিছু বলতে যাচ্ছিল, এমন সময় সে দেখতে পায় সেই মহিলাটি আর সেখানে নেই। তাই সে কথাটি চেপে যায়। সে ভেবেছিল লং টাইম জার্নি করার ফলে তার হয়তোবা হ্যালুসিনেশন হয়েছে। এরপর তারা সেই গ্রামটিকে খুঁজে বের করার জন্য জিতোর সাহায্য চায়। জিতোকে তারা সেই গ্রামের কিছু ড্রয়িং দেখায়, যেখানে একটি গেটের ছবি ছিল। সেটা দেখে জিতো বলে এখানকার প্রতিটি গ্রামে এমন একটা করে গেট থাকে। জিতোর কথা শুনে মিলা কিছুটা হতাশ হয়ে যায়। সে ভেবেছিল তারা হয়তোবা গ্রামটিকে খুঁজে বের করতে পারবে না। এমন সময় জিতো সেই ছবিগুলোর মধ্যে একজন নৃত্যশিল্পীর ছবি দেখতে পায়, আর এই ছবিটা দেখে সে বুঝতে পারে যে মিলা আর তার বন্ধুরা কোন গ্রামে যেতে চায়।
জিতো তখন বলে ওই গ্রামটি কোথায় অবস্থিত সেটা সে জানে, কিন্তু সে আগে কখনোই সেখানে যায়নি, কারণ সকলেই ওই গ্রামটিকে অভিশপ্ত গ্রাম বলেই জানে, তাই বাইরের কেউ সেখানে যায় না। এটা শুনে মিলা আর তার বন্ধুদের মধ্যে আশার আলো সঞ্চার হয়। তারা তখন জিতোকে রিকোয়েস্ট করে তাদেরকে সেই গ্রামে পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু জিতো কোনোভাবেই রাজি হচ্ছিল না সেই গ্রামে যাওয়ার জন্য। আরায়া তখন জিতোর হাতে অনেকগুলো টাকা ধরিয়ে দেয়, আর এতগুলো টাকার লোভ সামলাতে না পেরে জিতো যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর তারা একটা গাড়ি ভাড়া করে পৌঁছে যায় সেই গ্রামটিতে। গ্রামের প্রবেশপথে আমরা বিশাল একটা ব্রিজ দেখতে পাই, যেখানে কেউ কিছুক্ষণ আগেই হয়তো যজ্ঞ করেছিল। তার কিছু উপকরণ সেখানে পড়েছিল, কিন্তু আশপাশে কোনো মানুষের চিহ্নই ছিল না। তারা সেই ব্রিজটি পার হওয়ার পর জঙ্গলের রাস্তা ধরে হাঁটতে থাকে। হঠাৎ করেই মিলা একটা শব্দ শুনতে পেয়ে দাঁড়িয়ে পড়ে। সে শুনতে পাচ্ছিল বাদ্যযন্ত্র আর নুপুরের শব্দ, আর এই শব্দটা সেখানে মিলা ছাড়া অন্য কেউ শুনতে পায়নি। সেখানে আমরা এক মুহূর্তের জন্য একটি নারী মূর্তিকে দেখতে পাই, যে আবার চোখের পলকেই গায়েব হয়ে যায়। এরপরই তারা হাঁটতে হাঁটতে পৌঁছে যায় গ্রামের মূল ফটকের সামনে। ভেতরে ঢুকেই প্রথমে তারা যেটি দেখতে পায় সেটি হলো অনেকগুলো অল্প বয়সী মেয়ে নাচের প্র্যাকটিস করছে। তারা আরও কিছুটা সামনে এগিয়ে যায় আর সুন্দরী নামের একটি মেয়ের সঙ্গে কথা বলে। তারা সুন্দরীকে জিজ্ঞেস করে এই গ্রামের প্রধানকে, তারা প্রধানের সঙ্গে দেখা করতে চায়। সুন্দরী তখন জানায় তাদের গ্রামের অভিভাবক ছিল পুত্রী নামের এক মহিলা, যিনি কিছুদিন আগেই মারা গেছে। পুত্রীর অবর্তমানে বুয়েত নামের এক ব্যক্তি প্রধানের দায়িত্ব পালন করছে, কিন্তু সেও এখন গ্রামের বাইরে আছে। কবে ফিরবে তা সে জানে না। এই কথা শোনার পরে সবাই মিলে ডিসিশন নেয় যে তারা এখানেই থেকে যাবে। বুয়েত ফিরে না আসা পর্যন্ত তারা এখানেই অপেক্ষা করবে। তাই তারা সুন্দরীকে বলে তাদের থাকার জন্য একটা ঘর দিতে। সুন্দরী তখন তাদেরকে একটা গার্ড পোস্টের কাছে নিয়ে যায় আর বলে এটাই হচ্ছে তোমাদের একমাত্র থাকার জায়গা। শুধুমাত্র ওপরে একটা ছাদ ছাড়া গার্ড পোস্টের চারপাশটাই ছিল খোলামেলা। এমন একটি অরক্ষিত জায়গায় পুরুষ সদস্যরা থাকতে পারলেও মেন সমস্যাটা হচ্ছিল মিলাকে নিয়ে। তাই মিলার কাজিন ইউদা চেষ্টা করছিল মিলার জন্য একটা ঘর খুঁজতে, আর এজন্য সে গ্রামের অন্য একটি মেয়ের সঙ্গে কথা বলে। মেয়েটির নাম ছিল রাতি। সে রাতিকে সবকিছু খুলে বলে, এমনকি সে রাতিকে কিছু টাকা পয়সা অফার করেছিল যেন সে মিলাকে আশ্রয় দিতে রাজি হয়ে যায়। কিন্তু রাতি ছিল খুবই ভালো একটা মেয়ে, কোনো টাকা পয়সা নয়। সে এমনিতেই মিলাকে তার বাড়িতে আশ্রয় দেয়। ইউদা, আরায়া আর জিতো এই তিনজন সেই গার্ডরুমে ঘুমাচ্ছিল। এমন সময় আমরা দেখতে পাই পাশ দিয়ে অনেকগুলো মানুষের মতো অবয়ব চলে যাচ্ছে, যেগুলোর মধ্য থেকে একটি আবার তাদের দিকে এগিয়ে আসছিল। এমন সময় ইউদার ঘুম ভেঙে যায় আর সে নিবু নিবু হাওয়া হেরিকেনটার আলো বাড়িয়ে দেয়। আলো বাড়ার সঙ্গে সঙ্গে সেই অবয়বটিও গায়েব হয়ে যায়। অন্যদিকে দেখা যায় গভীর রাতে মিলার ঘুম ভেঙে যায়। সে পানি খাওয়ার জন্য ডাইনিংয়ে আসে। এমন সময় সেখানে থাকা হ্যারিকেনটির আলো আপনা আপনি নিভে যায়, আর সেই সময়ে পাশের রুমের দরজাটি খুলে যায়। সেখানে আমরা একটি মহিলাকে দেখতে পাই। এটা ছিল সেই মহিলা যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম, যে ইংরির কাছ থেকে বালাটি নেওয়ার জন্য অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল। তো সেই রহস্যময় মহিলাটি মিলাকে বলে, আমি এতদিন তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এটা বলার পরেই সে আবার গায়েব হয়ে যায়। চোখের সামনে এমন একটি দৃশ্য দেখতে পেয়ে মিলা অনেক ভয় পেয়ে যায়। রাতির মা ছিল বিশেষ একটি রোগে আক্রান্ত। সকালবেলা রাতি যখন তার মাকে খাবার খাওয়াতে যায়, ঠিক সেই সময় মিলা দরজার পাশে দাঁড়িয়েছিল। রাতির মায়ের এমন অবস্থা দেখে মিলা কিছুটা অবাক হয়ে যায়। সে যেন কিছু একটা ভাবছিল। এমন সময় দেখা যায় রাতির মাও মিলার দিকে তাকিয়ে কেমন যেন একটা করছে। তার ভিতর অস্থিরতা বেড়েই যাচ্ছিল। তখন মিলা সেখান থেকে সরে যায়। পরে মিলা রাতিকে বলে যে তোমার মায়ের মতো আমার মায়েরও সেম অসুখ। এটা শুনে তো রাতি অবাক হয়ে যায়। মিলা বলে, মায়ের অসুখ সারানোর জন্যই আমি এখানে এসেছি। এরপর মিলা বলতে শুরু করে এখানে আসার পেছনে তার আসল কারণটা কি। মিলার মা দিন দিন অনেক অসুস্থ হয়ে পড়ছিল। অনেক চিকিৎসা করার পরেও যখন তার কোনো উন্নতি হচ্ছিল না, তখন মিলা একজন কবিরাজ ডেকে আনে। আর সেই কবিরাজ জানায় যে তার মায়ের ওপর খারাপ কিছুর নজর পড়েছে। তার মাকে সুস্থ করতে হলে তাকে একটা কাজ করতে হবে, আর কাজটা হলো তার মায়ের আলমারির মধ্যে একটি বালা আছে। সেই অভিশপ্ত বালাটিকে যেখান থেকে এনেছিল ঠিক সেখানে গিয়ে যত দ্রুত সম্ভব ফেরত দিতে হবে। কবিরাজের কথা মতো মিলা তার মায়ের আলমারি খোলে, আর সেখানে সে সত্যি সত্যি সেই বালাটি পেয়ে যায়। সেই গ্রামটিকে মিলা যেন খুব সহজেই খুঁজে বের করতে পারে, এজন্য কবিরাজ তার হাতে সেই গ্রামেরই কিছু ড্রয়িং তুলে দেয়। মিলার কাছ থেকে সবকিছু শোনার পরে রাতি মিলাকে কথা দেয় যে বালাটি ফেরত দেওয়ার ব্যাপারে সে তাকে সাহায্য করবে। এরপরে মিলা সেই বক্সটি ওপেন করে বালাটি রাতিকে দেখায়। ঠিক এমন সময় সেখানে ইউদা চলে আসে মিলাকে ডাকার জন্য। মিলা ইউদাকে জানিয়ে দেয় সে রাতিকে বালার ব্যাপারে সবকিছু বলে দিয়েছে। এমনকি গতরাতের সেই ঘটনাটিও সে ইউদাকে বলতে চেয়েছিল, কিন্তু বাকিরা চলে আসায় সে আর কথাটি বলতে পারেনি। এরপর সবাই মিলে চলে যায় গোসল করার জন্য। মেয়েদের গোসলের জায়গাটা ছিল গ্রাম থেকে খানিকটা দূরে। মিলা দেখতে পায় সেখানে একটি সুইমিং পুল আছে। রাতি বলে একটা সময় ছিল যখন নৃত্যশিল্পীরা সেই বিশেষ অনুষ্ঠানে পারফর্ম করার আগে এই সুইমিং পুলে গোসল করত। এরপর তারা দুজন পাশাপাশি দুটি কক্ষে ঢুকে যায় গোসল করার জন্য। কিছুক্ষণ পর মিলা শুনতে পায় এক অদ্ভুত রকমের গানের সুর।
সে ভেবেছিল এই গানটা হয়তো রাতেই করছে। এমন সময় দ্রুতগতিতে মিলার পাশ দিয়ে একটি সাপ চলে যায়, যেটা মিলা দেখতে পায়নি। মিলা অনেক ভয় পাচ্ছিল, তাই সে তাড়াতাড়ি গোসল করে বের হয়ে যায়। মিলা হঠাৎ করেই রাতিকে সুইমিং পুলের মাঝে দেখতে পেয়ে কিছুটা ঘাবড়ে যায়, কারণ সে কিছুক্ষণ আগে রাতিকে গোসল করতে দেখেছিল তারই পাশের কক্ষে। এত অল্প সময়ের মধ্যে রাতি কিভাবে সেখানে চলে গেল মিলা সেটা বুঝতে পারছিল না। রাতি তখন বলে মিলাকে সুইমিং পুলে নামার জন্য, আর রাতির কথা মতো মিলাও সেখানে নেমে যায়। এরপরই মিলা দেখতে পায় রাতির চেহারা হঠাৎ করেই বদলে যায়। সে বুঝতে পারে এটা হচ্ছে সেই রহস্যময় মহিলা যাকে সে গত রাতে দেখেছিল। আর ওই রহস্যময় মহিলাটি মিলাকে বারবার বলছিল তার বালাটি ফিরিয়ে দেওয়ার জন্য। এরপরই মিলা দেখতে পায় পুরো সুইমিং পুল সাপে ভরে গেছে। সাপগুলো পেঁচিয়ে ধরে মিলাকে পানির নিচে নিয়ে যাচ্ছিল। মিলাও তখন উপরে উঠে আসার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল। এমন সময় সেখানে রাতি চলে আসে, আর সে মিলাকে টেনে ওপরে তুলে নেয়। তখনই সবকিছু আগের মতোই শান্ত হয়ে যায়। অন্যদিকে ইউদা, আরায়া আর জিতো তিনজনে চলে যায় বুয়েতের বাড়িতে। সেখানে গিয়ে খোঁজখবর নিয়ে জানতে পারে যে বুয়েত এখনও ফেরেনি। সুইমিং পুলে মিলার সাথে যেটা ঘটেছিল এটা শোনার পর সবাই অনেক ভয় পেয়ে যায়। ইউদা বলে তাদের এখনই ফিরে যাওয়া উচিত, কিন্তু মিলা বলে এখানে সে যেই কাজের জন্য এসেছে সেটা শেষ না করে সে কোথাও যাবে না। রাতের বেলা মিলা আর রাতি দুজনেই বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পায়। মিলা রাতিকে জিজ্ঞেস করে এই শব্দ কোথা থেকে আসছে। রাতি তখন বলে এটা হচ্ছে তাদের পাশের গ্রামের একটি জায়গা যেখানে নৃত্যশিল্পীরা প্র্যাকটিস করে। এখানে গ্রামের মুরব্বী ছাড়া অন্য কারো যাওয়ার অনুমতি নেই। কিন্তু তারপরও রাতি মিলাকে একটা অদ্ভুত প্রশ্ন করে। সে জিজ্ঞেস করে মিলা সেখানে যেতে চায় কিনা। মিলাও সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে গেলে রাতি তাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে। তবে যাবার আগে মিলা সেই বালাটি তার সঙ্গে করে নিয়ে যায়। সকালবেলা ইউদা আসে মিলাকে ডাকার জন্য। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তারা বাসার ভেতরে ঢোকে। ইউদা দেখতে পায় গয়নার বাক্সটি খালি পড়ে আছে। বাড়ির ভেতরে মিলা, রাতি কারো কোনো হদিস নেই। তারা এক এক করে বাড়ির ভেতরে থাকা সবগুলো কক্ষ খুঁজতে থাকে। এভাবে খুঁজতে খুঁজতে তারা চলে যায় রাতির মায়ের ঘরে। আর রাতির মাকে এমন অবস্থায় দেখে তারা ভীষণ ভয় পেয়ে যায়। দ্রুত তারা সেখান থেকে বেরিয়ে পড়ে আর গ্রামের প্রতিটি আনাচে কানাচে মিলাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তারা মিলার কোনো হদিস পাচ্ছিল না। অন্যদিকে দেখা যায় মিলা আর রাতি সেই নাচের ঘরে পৌঁছে গিয়েছে, আর সেখানে গিয়ে তারা সেই মহিলাটিকে দেখতে পায়। মিলা আর রাতি দুজনেই ভয়ে ভয়ে সামনের দিকে এগিয়ে যায়। রাতি ওই মহিলাকে বলে আমি মিলাকে নিয়ে এসেছি। মিলা তখন অবাক হয়ে রাতির দিকে তাকিয়ে থাকে, কারণ রাতি ইচ্ছে করেই প্ল্যান করে তাকে এখানে নিয়ে এসেছে। এরপর মিলা সেই বালাটি বের করে আর ওই মহিলাটির হাতে তুলে দেয়, আর তাকে বলে এখন যেন সে তার মাকে দ্রুত সুস্থ করে দেয়। উত্তরে রহস্যময় মহিলাটি বলে তুই আমার ফাঁদে পা দিয়ে এখানে এসেছিস, এখন থেকে তুই এখানেই থেকে যা। এরপর দেখানো হয় সেই দিনের ঘটনা যেদিন মিলা তার বাড়িতে কবিরাজ ডেকে এনেছিল। আর কবিরাজ সেদিন যা যা বলেছিল সেগুলো তার কথা ছিল না, সবকিছুই এই মহিলা কবিরাজকে শিখিয়ে দিয়েছিল। আর এভাবেই প্ল্যান করে সে মিলাকে এখানে নিয়ে এসেছে। আর রাতি এখানে মিলাকে এজন্য নিয়ে এসেছিল যে ওই রহস্যময় মহিলাটির সঙ্গে রাতির একটি চুক্তি হয়েছিল। সে বলেছিল মিলাকে এখানে নিয়ে আসতে পারলে সে রাতির মাকে সুস্থ করে দিবে। সবকিছু শোনার পরে মিলা বুঝতে পারে সে অনেক বড় ভুল করে ফেলেছে, বিশেষ করে এখানে এসে আর ওই বালাটি ফেরত দিয়ে। অন্যদিকে দেখা যায় দিন পেরিয়ে রাত নেমে আসে। ইউদা, আরায়া আর জিতো এখনো মিলাকে খুঁজে বেড়াচ্ছে। খোঁজাখুঁজি করতে করতে তারা পৌঁছে যায় এক তান্ত্রিকের আস্তানায়। তারা সেই তান্ত্রিকের কাছে মিলার বর্ণনা দেয়, কিন্তু তান্ত্রিকরা জানায় তারা এমন কোনো মেয়েকে দেখেনি। তান্ত্রিক সেই মুহূর্তে তার সাঙ্গপাঙ্গদের সঙ্গে খাবার খাচ্ছিল, যেটা দেখে জিতো লোভ সামলাতে পারেনি। সেও সেখানে খেতে বসে পড়ে, কিন্তু সেই লোকগুলো অদ্ভুতভাবে জিতোর দিকে তাকাচ্ছিল। এটা দেখে জিতো ভয় পেয়ে সেখান থেকে উঠে যায়। এরপর সবাই মিলে যখন চলে যাচ্ছিল তখন তান্ত্রিকের এক লোক ইউদাকে ডেকে বলে নিশ্চয়ই তোমরা অনেক ক্ষুধার্ত, এই খাবারটি সঙ্গে করে নিয়ে যাও। যদিও ইউদা খাবারটি নিতে রাজি হচ্ছিল না, কিন্তু জিতো ভীষণ ক্ষুধার্ত থাকায় সে ওই খাবারটি সঙ্গে করে নিয়ে নেয়। এরপর তারা কিছুটা দূর যাওয়ার পর দেখা যায় ওই তান্ত্রিক আর তার দলের সকলেই কেমন যেন অদ্ভুতভাবে তাদের দেখছে। এমনকি ওই লোকগুলো ধীরে ধীরে ইউদাদের অনুসরণ করছিল। মিলা আর রাতি দুজনেই সেই নাচের আসর থেকে বের হয়ে প্রাণপণে ছুটছিল জঙ্গলের রাস্তা দিয়ে। তারা দুজনেই ভীষণ ভয় পেয়েছিল। মিলা রাতিকে জিজ্ঞেস করে কে ওই মহিলা। তখন রাতি জানায় যে ওর নাম হচ্ছে বাদারাউহি। আর এই বাদারাউহি কোনো মানুষ না, সে হচ্ছে এক সাক্ষাৎ শয়তান, যে কিনা এই গ্রামটিকে বানিয়েছে অভিশপ্ত। আর এই গ্রামের মানুষগুলোকে বছরের পর বছর ধরে বানিয়ে রেখেছে তারই গোলাম। রাতি যা করেছে শুধু তার মায়ের জন্য করেছে, এজন্য সে মিলার কাছে ক্ষমা চায়। তখনই বাইরে প্রচণ্ড ঝড় শুরু হয়ে যায়। রাতি বাড়ির ভেতর ঢুকে ভীষণ জোরে এক চিৎকার দেয়। মিলা ছুটে গিয়ে দেখতে পায় রাতির মা আগের থেকে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। এই দৃশ্য দেখার পর মিলা অনেক ভয় আর দুশ্চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারে ওই বালাটি ফেরত দেওয়ার পর নিশ্চয়ই তার মায়ের সঙ্গেও একই ঘটনা ঘটছে। এজন্য সে সিদ্ধান্ত নেয় এই ঝড়ের রাতেই সে বাড়ি চলে যাবে, যেটা ছিল সম্পূর্ণ অসম্ভব একটি ব্যাপার। তবুও সে বেরিয়ে পড়ে তার মায়ের কাছে যাওয়ার জন্য।
ঠিক তখনই ইউদা, আরায়া আর জিতো ছুটে এসে মিলাকে আটকায়। তারা অনেক চেষ্টার পর মিলাকে বোঝাতে সক্ষম হয় এই রাতে কোথাও গাড়ি পাওয়া যাবে না, তাই শহরে পৌঁছানোটা মিলার পক্ষে অসম্ভব। সত্যিটা উপলব্ধি করতে পেরে মিলা শান্ত হয়ে যায়। সে ইউদাকে জানায় সে একটা বড় ভুল করে ফেলেছে। বালাটা ফিরিয়ে দেওয়ার বিষয়টা সে সবাইকে জানিয়ে দেয়। এই শুনে জিতো বলে, শুধুমাত্র বালাটা ফেরত দিতে গিয়ে তোমার 2 দিন লেগে গেল? জানো তোমাকে আমরা কত জায়গায় খুঁজেছি? এই শুনে মিলা অবাক হয়ে যায়, কারণ তার কাছে মনে হচ্ছিল সে তো কিছুক্ষণ আগেই সেখানে গিয়েছিল। তারা যখন এসব বিষয়ে কথা বলছিল ঠিক সেই সময় ঘরের ভেতর পচা দুর্গন্ধে ভরে ওঠে। জিতো বুঝতে পারে তান্ত্রিকের দেওয়া সেই পোটলাটার মধ্য থেকে গন্ধ বের হচ্ছে। সে পোটলাটা খুলেই অনেক ভয় পেয়ে যায়, কারণ তার ভেতর ছিল একটি পচাগলা বানরের মৃতদেহ। এটা দেখে জিতো বমি করে দেয়, কারণ সে ওই তান্ত্রিকদের প্লেট থেকে কিছুটা খাবার খেয়েছিল, যেটা মূলত ছিল এই বানরের মাংস। মিলা ঘুমাতে যাওয়ার আগে তার মায়ের ছবিটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরেই তার ঘুম ভেঙে যায়, কারণ কেউ একজন তার নাম ধরে ডাকছিল। মিলা দেখতে পায় রাতির মা তার সামনেই দাঁড়িয়ে আছে, কিন্তু রাতির মা তখন অবিকল মিলার মায়ের কণ্ঠেই কথা বলছিল। সে মিলাকে বারবার সতর্ক করে দেয় যেন সে বাদারাওহির কোনো রকম প্ররোচনায় পা না দেয়। সে মিলাকে আরও বলে যত দ্রুত সম্ভব তাকে গ্রাম ছেড়ে পালাতে হবে, তা না হলে সামনে তার জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর বিপদ। সে মিলাকে আরও কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তখনই সেখানে বাদারাওহির উপস্থিতি টের পাওয়ায় সে আর কিছুই বলতে পারেনি। এমন সময় বাদারাওহি রাতির মায়ের ওপর ভর করে আর পুরোপুরি তার কন্ট্রোলে নিয়ে যায়। বাদারাওহির প্রভাবে রাতির মা অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। সে নিজের হাত আর মুখের চামড়া টেনে টেনে ছিঁড়ছিল, যেটা দেখে সবাই ভীষণ ভয় পেয়ে যায়। তখন বাদারাওহি জানিয়ে দেয় আগামী পূর্ণিমার রাতে গ্রামবাসীরা যেন সেই বিশেষ অনুষ্ঠানটির আয়োজন করে, আর যদি কোনো ভুলভ্রান্তি হয় তাহলে সে পুরো গ্রামকে ধ্বংস করে দেবে। এমনকি গ্রামের প্রতিটি মানুষ থেকে শুরু করে প্রাণী কাউকেই সে বাঁচতে দেবে না। বাদারাওহি আরও জানায় এই মুহূর্তে মিলা আর রাতির মায়ের আত্মা রয়েছে আঙ্কারা মুরাকা নামক একটি জায়গায়। এই জায়গাটি মূলত দুনিয়া আর শয়তানের জগতের মাঝামাঝি একটি জায়গা, যেখান থেকে মুক্তি না পেলে তারা কোনোদিনও সুস্থ হতে পারবে না। সব সময় তাদেরকে ভোগ করে যেতে হবে এই নরক যন্ত্রণা। আর এই সমস্যা থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে তাদেরকে বাদারাওহির কথা মতো চলতে হবে। এমন সময় সেখানে গ্রাম প্রধান অর্থাৎ বুয়ত নামের সেই ব্যক্তিটি চলে আসে। সে আসার পর মিলা তার কাছ থেকে জানতে পারে তার আসল পরিচয়। বুয়ত জানায় সে এতদিন গ্রামে ছিল না, কারণ সে মিলাদের খোঁজেই শহরে গিয়েছিল। সেখানে গিয়ে সে বুঝতে পারে যে তিনি আসার আগেই এখানে বাদারাওহি এসেছিল, আর সামনে যে কি ঘটতে যাচ্ছে সেটা বুঝতে তার আর বাকি ছিল না। এজন্যই সে আবারও গ্রামে ফিরে আসে। মিলা জানতে পারে এই গ্রামের প্রধান বয়োজ্যেষ্ঠ মহিলাটি, যিনি কিছুদিন আগে মারা গিয়েছিলেন, সেই পুত্রীই হচ্ছে তার নানি, আর তার মায়ের আসল নাম ইংরি, যিনি আজ থেকে 25 বছর আগে বাধ্য হয়েছিল গ্রাম ছেড়ে পালিয়ে যেতে। মিলা আরও জানতে পারে 25 বছর আগের সেই ইতিহাস, কেন তার মাকে গ্রাম ছাড়তে হয়েছিল। আসলে মিলার নানি চেয়েছিল বাদারাওহির অভিশাপ থেকে গ্রাম এবং গ্রামের মানুষকে বাঁচাতে। সে সময় বাদারাওহি মিলার মাকে অর্থাৎ ইংরিকে বেছে নিয়েছিল সেই বিশেষ অনুষ্ঠানে পারফর্ম করার জন্য, যেটা করলে ইংরি সেদিনই মারা যেত। আর মেয়ের এত বড় সর্বনাশ পুত্রী কিছুতেই মেনে নিতে পারছিল না, তাই সে চাইছিল এক ঢিলে 2 পাখি মারতে। সে ইংরির পরিবর্তে শান্তিকা নামের একটি মেয়েকে বাছাই করে। শান্তিকা ছিল ইংরির সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। সে ইংরির জন্য নিজের জীবনকে উৎসর্গ করতেও প্রস্তুত ছিল। আসলে পুত্রীর প্ল্যান ছিল এটা করে সে বাদারাওহিকে ধোঁকা দেবে, আর বছরের পর বছর ধরে চলতে থাকা এই অভিশপ্ত রীতিকে তিনি চিরদিনের জন্য বন্ধ করে দিবেন। কিন্তু ফলাফল হয়েছিল হিতে বিপরীত। সেই রাতে বাদারাওহি পুত্রীর এই চালাকি ধরে ফেলে। সে বুঝতে পারে যে এখানে ইংরির জায়গায় অন্য কাউকে আনা হয়েছে। পরিস্থিতি আঁচ করতে পেরে পুত্রী সেই রাতে বালাটি তার মেয়ের হাতে তুলে দেয়, আর মেয়েকে বাঁচানোর জন্যই সে তার মেয়েকে গ্রাম থেকে পালিয়ে যেতে বলে। যদিও ইংরি সেই রাতে পালাতে সক্ষম হয়েছিল, কিন্তু তার পরিবর্তে প্রাণ দিতে হয়েছিল তার বন্ধু শান্তিকাকে। ইংরি সেই বালাটি গ্রামের বাইরে নিয়ে যাওয়ার জন্যই বাদারাওহি এতদিন তার পূর্ণ শক্তি ব্যবহার করতে পারেনি। তো এখন যখন সেই বালাটি তার হাতে এসে পড়েছে, এখন আর গ্রামের কেউ নিরাপদে নেই, সে হোক মানুষ বা প্রাণী। যে কোনো সময় ঘটতে পারে ভয়ঙ্কর কিছু। আসন্ন এই বিপদের হাত থেকে সবাইকে বাঁচানোর জন্য সেই রাতেই বুয়ত বিশেষ প্রজাতির 3টি কালো মোরগ জবাই করে। সেই মোরগ 3টি নিয়ে সে রাতির মায়ের ঘরে চলে যায়, আর সেখানে গিয়ে সে যজ্ঞে বসে। তবে যজ্ঞে বসার আগে সবাইকে বলে দেয় যদি বাহির থেকে কেউ ডাকে তারা যেন দরজা না খোলে। গভীর রাতে দরজায় খটখট শব্দ শুনতে পেয়ে ইউদার ঘুম ভেঙে যায়। বুয়ত দরজা খুলতে নিষেধ করেছিল, কিন্তু ইউদা সেটি ভুলে যায়। সে যখনই দরজা খুলতে যাবে এমন সময় বুয়েত এসে তাকে বাধা দেয়, আর সে নিজেই বেরিয়ে পড়ে বাইরে কি হচ্ছে তা দেখার জন্য। বুয়েত দেখতে পায় উন্মাদের মতো দেখতে এক শ্রেণীর মানুষ, যারা কিনা গ্রামের পশু পাখিগুলোকে হিংস্র জন্তুর মতোই জ্যান্ত অবস্থায় ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। বুয়েতকে দেখা মাত্রই ওই মানুষগুলো তার দিকে তাকিয়ে থাকে।
পরদিন সকালে গ্রামের মানুষদের মধ্যে হাহাকার পড়ে যায়, কারণ তাদের প্রিয় পোষা প্রাণীগুলো গ্রামের বিভিন্ন জায়গায় জায়গায় আধ খাওয়া অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এসব দেখার পর বুয়েত অনেক ভয় পেয়ে যায়। শুধুমাত্র পশু পাখিই নয়, ওই রাক্ষসগুলো ক্ষেতের সমস্ত ফসলও নষ্ট করে দিয়েছিল। গ্রামের মানুষগুলো আতঙ্কিত হয়ে ছুটোছুটি করতে থাকে। গোসলখানার সেই সুইমিং পুলের ভেতরেও এখন আর কোনো পানি নেই। পুলের ভেতর গিজগিজ করছিল নানান প্রজাতির সাপ। সেই স্থানে বুয়েত একবারের জন্য বাদারাউহির দেখা পায়। এই ঘটনার পর ইউদা ডিসিশন নেয় যে তারা আজই এই গ্রাম থেকে চলে যাবে, কিন্তু মিলা রাজি হচ্ছিল না, কারণ তার ধারণা ছিল যে এই অনুষ্ঠানের মধ্যেই হয়তোবা সেই রহস্য লুকিয়ে আছে যা দিয়ে সে তার মাকে সুস্থ করতে পারবে। সেই অনুষ্ঠানের জন্য গ্রামের মেয়েদের বাছাই করা হচ্ছিল। এজন্য বুয়েত গ্রামের সকল যুবতী মেয়েদের ডেকে এক বিশেষ ধরনের পানীয় খেতে দেয়, যেটা দেখতে ছিল কুচকুচে কালো রঙের। এই বিশেষ ধরনের পানীয়টা এমন কিছু উপকরণ থেকে তৈরি হয় যা অপদেবতাদের অতি প্রিয় খাবার। এই পানীয়টা খেতে খুবই তেতো আর জঘন্য স্বাদের হয়ে থাকে, কিন্তু যেসব মেয়েদের কাছে এই পানীয়টা খেতে মিষ্টি লাগবে তারাই শুধুমাত্র সেই অনুষ্ঠানের জন্য সিলেক্টেড হবে। মিলাও সেই অনুষ্ঠানে যোগ দিতে চায়। এটা শোনার পর ইউদা মিলাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু মিলা তার কোনো কথা শোনে না। সে ওই পানীয় পান করে। মিলার কাছে মনে হচ্ছিল এই পানীয়টা অনেক মিষ্টি আর সুস্বাদু। তার মানে হচ্ছে বাদারাউহি এই অনুষ্ঠানের জন্য মিলাকেও বাছাই করেছে। যেই 7 জন মেয়েকে এই অনুষ্ঠানের জন্য বাছাই করা হয়েছিল তাদের মধ্যে রাতিও ছিল একজন। গ্রামের কিছু নির্দিষ্ট লোক সেই অনুষ্ঠানটি পরিচালনা করে থাকে, আর বাকিরা ঘরের ভেতর গিয়ে দরজা লাগিয়ে বসে থাকে। সেদিন কেউ বাড়ির বাইরে বের হয় না, কারণ বাড়ির বাইরে বের হলেই মৃত্যু নিশ্চিত। সবার হাতে থাকে বাঁশের তৈরি এক বিশেষ ধরনের বাদ্যযন্ত্র। অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত তারা অনবরত এই বাদ্যযন্ত্রটি বাজাতে থাকে, কারণ এর শব্দ তাদেরকে অপশক্তিদের হাত থেকে রক্ষা করে। মেয়েদেরকে এক বিশেষ ধরনের পোশাক আর মাথায় সাদা কাপড় মুড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছিল সেই অনুষ্ঠানের জন্য। রাস্তায় শেষবারের মতো ইউদা চেষ্টা করেছিল মিলাকে আটকানোর জন্য। প্রথমে সবাইকে নিয়ে যাওয়া হয় জঙ্গলের গহীনে থাকা একটি পাহাড়ের গুহায়। সেখানে সবাইকে গোসল করানো হয়। প্রতিটি মেয়েই ভয়ে কান্না করছিল, কারণ তাদের মধ্য থেকে একজনকে বাছাই করা হবে, আর এদের মধ্য থেকে যাকে বাছাই করা হবে তার মৃত্যু সুনিশ্চিত, কারণ তাকে শয়তানের উৎসর্গে বলি দেওয়া হবে। ফাইনালি তাদের নিয়ে যাওয়া হয় সেই নাচ ঘরে। বুয়েতের কথা মতো সবাইকে নাচের জন্য প্রস্তুত করা হয়। মিলা জানায় সে ডান্স করতে পারে না, তাহলে সে কিভাবে নাচবে? তখন একটি মহিলা মিলাকে একটি গাছের পাতা খাইয়ে দিয়ে বলে, নাচ না জানলেও কোনো সমস্যা নেই, কারণ সময় হলে আপনা আপনি তার ভেতর নাচের মুদ্রা চলে আসবে। বুয়েতের কথা মতো প্রথমে সবাই হাঁটু গেড়ে বসে। এরপর যখন মুখে ওড়না ছোঁয়ানো হয় তখনই সবাই পজেসড হয়ে যায়। হঠাৎ করেই সেখানকার পরিবেশটা বদলে যায়। দিনের পরিবর্তে রাত হয়ে যায়। আশপাশে উন্মাদের মতো দেখতে মানুষরূপী সেই রাক্ষসগুলোকে দেখা যায়, যারা সেই ঝড়ের রাতে গ্রামে তাণ্ডব চালিয়েছিল। নাচঘরে বুয়েত ছাড়াও গ্রামের আরও অনেকেই উপস্থিত ছিল। এদের মধ্যে অনেকেই বাদ্যযন্ত্র বাজাচ্ছিল, কিন্তু মিলা আর বাকি মেয়েগুলো তাদেরকে দেখতে পাচ্ছিল না। তারা শুধুমাত্র সেই মানুষগুলোকেই দেখতে পাচ্ছিল। তাদের কাছে মনে হচ্ছিল তারা যেন এক ভিন্ন জগতে চলে গেছে। নাচতে থাকা সেই মেয়েগুলো একের পর এক অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যাচ্ছিল। তখন পাশ থেকে কিছু লোক এসে তাদেরকে সাদা কাপড়ে মুড়ে দেয়। সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়ার কারণ হচ্ছে ওই অশরীরা তখন তাদেরকে আর দেখতে পায় না। একে একে সবাই অচেতন হয়ে পড়ে, আর প্রত্যেককে সাদা কাপড় দিয়ে ঢেকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। শুধুমাত্র টিকে থাকে রাতি আর মিলা। এদিকে বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। এখনও মিলা ফিরে না আসায় ইউদার অনেক টেনশন হচ্ছিল। তাই সে চাচ্ছিল এখন বাইরে গিয়ে মিলাকে খুঁজে আনবে, কিন্তু আরায়া তাকে আটকে দেয়, কারণ বাইরে যাওয়াটা এখন একেবারেই নিরাপদ নয়। এদিকে মিলা আর রাতি অবিরত নেচেই যাচ্ছে। তাদের মধ্য থেকে এখনও কাউকে সিলেক্ট করা হয়নি। হঠাৎ করেই সেখানে বাদারাউহির আবির্ভাব ঘটে। সে মিলার কাছে আসে আর মিলাকে বারবার অফার করতে থাকে তার সঙ্গেই থাকার জন্য, কিন্তু মিলা কিছুতেই রাজি হচ্ছিল না। একটা সময় মিলা চিৎকার দিয়ে মেঝেতে পড়ে যায়। এর ফলে সে স্বাভাবিক জগতে ফিরে আসে। বুয়েত জিজ্ঞেস করে, তুমি কি কিছু দেখতে পেয়েছো? মিলা তখন বলে সে বাদারাউহিকে দেখেছে। এমন সময় মিলা আবারও পজেসড হয়ে যায়। এটা দেখে বুয়েত সহ বাকিরা অবাক হয়ে যায়, কারণ এমন ঘটনা আগে কখনোই ঘটেনি। কারণ কেউ যদি সজ্ঞানে ফিরে আসে তাহলে সে পুনরায় আর ওই জগতে ফিরে যেতে পারে না, কিন্তু মিলা সেটা পেরেছে। এজন্য বুয়েত তখন মিলা আর রাতিকে সাদা কাপড়ে ঢেকে দেয়, যার ফলে তারা দুজনেই সেই জগৎ থেকে অদৃশ্য হয়ে যায়। বুয়েত তখন দেরি না করে মিলা আর রাতিকে সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করে। এটা দেখে বাদারাউহি ভীষণ রেগে যায়, আর দেখা যায় তারই সাঙ্গপাঙ্গরা গ্রামের ভিতর ঢুকতে শুরু করেছে। বাসায় আনার পরও মিলা আর রাতির আচরণ ছিল অস্বাভাবিক, কারণ এখনও তাদের ওপর থেকে বাদারাউহির প্রভাব কাটানো যায়নি। তারা এই মুহূর্তে রয়েছে আঙ্কারা মুরাকা নামক সেই জায়গাটিতে। পরিস্থিতি বেগতিক দেখে বুয়েত সবাইকে নির্দেশ দেয় ঘরের চারপাশে লবণ ছিটিয়ে দিতে।
তাহলে সেই খারাপ শক্তিগুলো তাদেরকে সরাসরি আক্রমণ করতে পারবে না। অন্যদিকে দেখা যায় মিলার বডি এখানে পড়ে থাকলেও তার আত্মা পড়ে রয়েছে সেই আঙ্কারা মুরাকা নামক জায়গাটিতে, যেখানে মিলা দেখতে পায় অদ্ভুত রকমের দেখতে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। আর সেই মানুষগুলোর মাথা ছিল সাদা কাপড়ে ঢাকা, যাদের চোখ নাক কিছুই ছিল না। তারা বলে মিলাকে এখানেই থেকে যাওয়ার জন্য। এসব দেখে মিলা ভীষণ ভয় পেয়ে যায়। এই জগতে মিলার সঙ্গে যা যা ঘটছিল ঠিক তার প্রভাব পড়ছিল আসল জগতে। মিলার এমন অবস্থা দেখে ইউদা অনেক কষ্ট পাচ্ছিল। এমন সময় বাইরে প্রচণ্ড ঝড় শুরু হয়ে যায়। প্রচণ্ড বাতাসে বাড়ির দরজা খুলে যায়। তখন দেখা যায় বাড়ির চারপাশ ঘিরে রেখেছে বাদারাউহির সেই রাক্ষসের দল, যা দেখে সবাই মারাত্মক ভয় পেয়ে যায়। বুয়েত তখন অনেক চেষ্টার পর দরজাটি আটকাতে সক্ষম হয়। এখান থেকে সিন শিফট হয়ে আবার চলে আসে মিলার কাছে। মিলাকে দেখা যায় অদ্ভুত সেই মানুষগুলোর তাড়া খেয়ে সে ছুটতে ছুটতে চলে আসে অন্য একটি রুমে, যেখানে বাদারাউহি আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। বাদারাউহির ইশারায় সেখানে অনেকগুলো নর্তকী এসে নাচতে শুরু করে, যাদের মধ্যে রাতিও ছিল একজন। বাদারাউহি তার হাতের ইশারায় সবাইকে নাচাতে থাকে। বাদারাউহি অনেক চেষ্টা করতে থাকে মিলাকে পুরোপুরি তার বশে নিয়ে আসার জন্য, কিন্তু মিলা ছিল চরম লেভেলের ঘাড়তেরা। সে বাদারাউহির কোনো প্ররোচনায় পা দিচ্ছিল না। এজন্য বাদারাউহি মিলার মাকে সেখানে হাজির করে। সে মিলাকে রাজি করানোর জন্য তার মায়ের ওপর অত্যাচার করে। মাকে দেখে মিলা অনেক ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু বাদারাউহি তাকে কোনোভাবেই তার মায়ের কাছে যেতে দিচ্ছিল না। অনেক চেষ্টার পরে মিলা তার মায়ের সঙ্গে কথা বলতে সক্ষম হয়। মিলার মা মিলাকে বলে এখান থেকে চলে যাওয়ার জন্য। সে মিলাকে অনেক সাহস জোগাতে থাকে, আর এও বলে দেয় এখানে তার সঙ্গে যাই ঘটে যাক না কেন, তবুও যেন মিলা বাদারাউহির কোনো প্রস্তাবে রাজি না হয়। কিন্তু মিলা এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে মাকে এখানে রেখে সে চলে যাবে। অবশেষে সে মিলাকে বোঝাতে সক্ষম হয় যে এখন আর এখান থেকে ফেরার মতো তার কোনো রাস্তা নেই। এমন সময় সেখানে বাদারাউহি এসে মা আর মেয়ে দুজনকে আবারও আলাদা করে দেয়। সে মিলার মায়ের ওপর ভীষণ টর্চার করতে শুরু করে, যেন মিলা তার প্রস্তাবে রাজি হয়ে যায়। মাকে এত কষ্ট পেতে দেখে মিলার ভীষণ খারাপ লাগছিল, কিন্তু তবুও সে তার মায়ের কথা রেখেছিল। সে কিছুতেই বাদারাউহির প্রস্তাবে রাজি হয়নি। এজন্য বাদারাউহি মিলাকে ছেড়ে দেয় আর বলি হিসেবে রাতিকে বেছে নেয়। এজন্য রাতি মারা যায়। রাতির মৃত্যুতে সবাই অনেক শকড হয়ে যায়। বুয়েত তখন পাশের রুমে গিয়ে দেখতে পায় যে রাতির মাও মারা গিয়েছে। পরদিন সকালে মিলারা গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল। এমন সময় বুয়েত পেছন থেকে মিলাকে ডেকে বলে, তুমি হচ্ছ একমাত্র ভাগ্যবান নর্তকী যে কিনা আঙ্কারা মুরাকা থেকে ফিরে এসেছ। মিলা তখন বলে, আমি ফিরে আসতে পারতাম না, শুধুমাত্র আমার মায়ের জন্য পেরেছি। মিলা বাড়ি ফিরে দেখতে পায় তার মা মারা গিয়েছে, যদিও সে এটা আগে থেকেই জানত। অন্যদিকে দেখা যায় গ্রামের একটি বিশেষ কবরস্থানে রাতি আর তার মাকে দাফন করা হচ্ছে। এটা ছিল এমন একটা গোরস্থান যেখানে গ্রামের মহিলাদের দাফন করা হয়, বিশেষ করে যারা বাদারাউহির কাছে বলি হয়ে যায়। এজন্যই এখানকার প্রতিটি কবর কালো কাপড় দিয়ে মোড়ানো থাকে। গল্পটি এখানে শেষ হয়ে গেলেও বাদারাউহির প্রভাব কিন্তু এখনও শেষ হয়নি, হয়তোবা চলতে থাকবে বছরের পর বছর। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এক্সপ্লেনেশন? আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। এমন ভালো ভালো গল্প পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।